আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে জেনেসিস মিড টার্ম অপশন গাইনি টিমে। আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। আমি এফসিপিএস মিড টার্ম পাশ করেছি অপশন গাইনিতে। আজকে গাইনি আওয়ার্ড উইথ জেনেসিস মিড টার্ম অপশন গাইনি প্রোগ্রামে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের মিড টার্মের জন্য। যেহেতু আমরা মিড টার্মে পড়াশোনা করব, এখন আমরা মিড টার্ম নিয়েই আলোচনা করব। তো মাল্টিপল প্রেগনেন্সি নিয়ে আমরা আজকে সেশনে কথা বলবো। মাল্টিপল প্রেগনেন্সি থেকে আমাদের যদি বলি যে কোনটায় কোশ্চেন আসে, সেটা বলার চেয়ে কোনটায় কোশ্চেন আসে না সেটা বললে মনে হয় ভালো হবে। কারণ এসএ কিউ, এসবিএ, অসপি, অস্কি সব জায়গায় আপনার হচ্ছে এই মাল্টিপল প্রেগনেন্সি থেকে কোশ্চেন আসে। তো এসএ কিউ হচ্ছে রিটেন এক্সাম, যেটা আমরা আগে দিয়েছিলাম এমবিবিএস লাইফে। তারপরে হচ্ছে এসবিএ, যেটা আমরা পার্ট ওয়ানে অলরেডি দিয়েছি। সেই এসবিএ গুলোতে মাল্টিপল প্রেগনেন্সি থেকে কোশ্চেন থাকে। আর হচ্ছে এরপরে চলে আসেন অসপি আর অস্কি। অসপিতে আমাদের মাল্টিপল প্রেগনেন্সি থেকে দেখা যায় অনেক সময় সিনারিও দিয়ে দেয়, অথবা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে দেয়। আমরা এই সেশনে মাঝে মাঝে এগুলো দেখবো, সবই দেখবো ইনশাল্লাহ। এই মাল্টিপল প্রেগনেন্সি আজকের সেশনের পর আপনাদের মোটামুটি কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে মিড টার্মের জন্য ফর মাল্টিপল প্রেগনেন্সি। আচ্ছা, আর হচ্ছে অস্কির ব্যাপারটা যেটা বলছিলাম, অস্কির ব্যাপারটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি থেকে ধরেন আপনাকে একটা সিনারিও দিল বা বললো যে একটা পেশেন্ট এরকম এসেছে, মাল্টিপল প্রেগনেন্সি ডায়াগনোসিস হয়েছে, এখন আপনি কি কি হিস্ট্রি নিবেন। তো অস্কিটা মেইনলি হচ্ছে হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন রিলেটেড। তো এরকম মাল্টিপল প্রেগনেন্সি নিয়ে আসলে আপনি কি কি হিস্ট্রি নিবেন বা কি এক্সামিনেশন করবেন, এগুলো থাকে হচ্ছে অস্কিতে। তো প্রতিটা স্টেশন বলেন, প্রতিটা সেশনই বলেন, প্রতিটা জায়গায় আপনার মাল্টিপল প্রেগনেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে আমাদের গাইনি আওয়ার শুরু করি। আচ্ছা, মাল্টিপল প্রেগনেন্সি মানে কি জিনিসটা হচ্ছে, ছোট্ট করে যদি আমরা বলি, আমাদের ইউটারাসে যদি একটা বাচ্চার বেশি বাচ্চা থাকে তাহলেই সেটাকে আমরা বলছি মাল্টিপল প্রেগনেন্সি। সেটা হতে পারে দুইটা, হতে পারে তিনটা, হতে পারে চারটা, পাঁচটা, ছয়টা, যাই হোক না কেন, কিন্তু একটার বেশি থাকা মানে সেটা হবে মাল্টিপল প্রেগনেন্সি। এটা কয় ধরনের হতে পারে? একটা হচ্ছে ডাইজাইগোটিক হতে পারে আর মনোজাইগোটিক হতে পারে। তো ডাইজাইগোটিক যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কমন। এখন আপনারা যদি বলে যে কমন ভ্যারাইটি কোনটা, সেটা হচ্ছে ডাইজাইগোটিক। আর মনোজাইগোটিকটা তুলনামূলকভাবে কম, 20%। কেন মনোজাইগোটিক, কেন ডাইজাইগোটিক? এটা ছোট্ট করে যদি বলি যে দুইটা ওভাম যদি একটা সাইকেলে যখন দুইটা ওভাম রিলিজ হয়, দুইটা ওভামই যদি ফার্টিলাইজ হয়, তখন সেটা ডাইজাইগোটিক টুইন হবে। আর মনোজাইগোটিক টুইন হচ্ছে সিঙ্গেল ওভামটাই স্প্লিট আউট হবে, স্প্লিট হবে, স্প্লিট হয়ে ফার্টিলাইজেশন হয়ে তখন দুইটা বাচ্চা বা টুইন হবে, তখন সেটাকে আমরা বলছি মনোজাইগোটিক টুইন। আপনারা খেয়াল করবেন মনোজাইগোটিক টুইনে আমাদের মোটামুটি দেখা যায় বাচ্চাদের সবকিছুই সিমিলারিটি থাকে, চেহারা টেহারা সবকিছু সিমিলারিটি থাকে। আমরা মোটামুটি যাদেরকে দেখে আকৃষ্ট হই তারা ম্যাক্সিমামই হচ্ছে মনোজাইগোটিক টুইন। আর ডাইজাইগোটিক টুইনে দেখা যায় মানে চেহারা, তারপরে হচ্ছে স্বভাব বৈশিষ্ট্য, এগুলো ডিফারেন্টই থাকে মোটামুটি। এই জায়গাটা থেকে খুবই ইম্পর্টেন্ট এসবিএ কোশ্চেন আসে, এটা আপনারা দাগিয়ে রাখেন এসবিএ এর জন্য। আমরা 17 নাম্বার চ্যাপ্টার বলছি অফ যত 11th এডিশনের 17 নাম্বার চ্যাপ্টার। আপনারা যদি বই খুলে থাকে তাহলে 17 নাম্বার চ্যাপ্টার খুলে আপনারা দাগাতে পারবেন। তাহলে দেখেন কোরিয়ানের সিটের উপর ভিত্তি করে আমরা মনোজাইগোটিক টুইনকে 4 ভাগে ভাগ করছি। যদি এই যে ক্লিভেজের টাইমিংটা যদি 72 আওয়ার্স এর কমে হয়, তাহলে সেটাকে আমরা বলছি ডিডি ভ্যারাইটি বা ডাই অ্যামনিওটিক ডাই কোরিয়নিক। মানে আমাদের এখানে অ্যামনিয়নও দুইটা থাকবে, কোরিয়নও দুইটা থাকবে। অ্যামনিয়ন কি কোরিয়ন কি এটা আসলে ছোটবেলা পড়া আমরা অলরেডি পড়েছি। এটা 25 থেকে 30%। 4 থেকে 7 নাম্বার দিয়ে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিএম ভ্যারাইটি ডাই অ্যামনিওটিক মনোকোরিয়ন, 70 থেকে 75%। 8 থেকে 12 দিনে আমাদের হচ্ছে মনো অ্যামনিওটিক মনোকোরিয়নিক ভ্যারাইটি বলে, 1 থেকে 2%। তারপরে হচ্ছে ডে 13 এর পরে যদি হয় কনজয়েন্ট টুইন, সেটা <1%। তার মানে আপনাকে এখান থেকে কি কোশ্চেন আসে সেটা আমি বলে দিচ্ছি। কোশ্চেন আসে হুইচ অফ দ্য মোস্ট কমন টাইপ অফ মনোজাইগোটিক টুইন। তাহলে মোস্ট কমন টাইপ কোনটা বলেন তো? ডাই অ্যামনিওটিক মনোকোরিয়নিক। আপনারা অনেকেই মানে জুম লাইভে যুক্ত আছেন, তো আপনারা চাইলে যে কোনো কোশ্চেনে করতে পারেন অথবা আমার সাথে অ্যান্সারেও শেয়ার করতে পারেন কোশ্চেনে। আচ্ছা, তাহলে সবচেয়ে কমন ভ্যারাইটি যদি আপনাকে জিজ্ঞেস করে সেটা অ্যান্সার কি হবে? ডাই অ্যামনিওটিক মনোকোরিয়নিক।
আচ্ছা, এখন দেখেন কনজয়েন্ট টুইন। এই যে এই বাচ্চা দুইটাকে দেখতে পাচ্ছেন না, এরা কনজয়েন্ট টুইন। মানে হচ্ছে আমরা বিভিন্ন আগে সিনেমা দেখতাম না যে এরকম দুইটা বাচ্চা একদম ইয়ে থাকে, মানে লাগানো থাকে, বা সিনেমাতেও দেখা যেত নায়িকারা এরকম থাকে অনেক সময়। তো এই জিনিসটাকে আমরা বলছি কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইন কয় ধরনের হতে পারে? থোরাকোপেকাস হতে পারে, পায়োপেকাস হতে পারে, ক্রেনিওপেকাস, তারপর ইস্টিওপেকাস, যে কোনোটা হতে পারে। আচ্ছা, এটা শুধু আমরা টাইপের ভ্যারাইটি গুলোর নাম মনে রাখবো। এখন চলে আসেন মেইন মাল্টিপল প্রেগনেন্সির জিনিসপত্র নিয়ে। এখন চলে আসেন ইটিওলজি, এটা আসলে দায়ী কে? দায়ী আসলে তেমন কিছুই না, ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ ফ্যামিলিতে যদি দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি থাকে, অনেক সময় হয় না যে আম, যে যার বাচ্চা হচ্ছে তার একটা যমজ বোন আছে, এরকম হয় না? তো দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু টুইন প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়াও ম্যাটার্নাল এজ যত বাড়তে থাকবে তত মাল্টিপল প্রেগনেন্সির চান্স বাড়বে। আইভিএফ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মাল্টিপল প্রেগনেন্সি। আইভিএফ এর ক্ষেত্রে বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ যে টেকনিক গুলো অবলম্বন করা হয়, সেগুলোতে কিন্তু দেখা যায় মাল্টিপল প্রেগনেন্সির চান্স অনেক বাড়ে। এছাড়াও প্যারিটি, প্যারিটির ক্ষেত্রে কি আপনারা একজনের চারটা বাচ্চা, চারটা বাচ্চা, পাঁচটা বাচ্চা, যত বাচ্চা বাড়বে তত হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সির চান্স বাড়তে থাকবে। চলে আসেন লাই অ্যান্ড প্রেজেন্টেশন। লাই অ্যান্ড প্রেজেন্টেশন ধরেন আপনার হচ্ছে কি মাল্টিপল প্রেগনেন্সির মধ্যে মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি, দুইটা বাচ্চা। তো আমরা দুইটা বাচ্চা নিয়ে মোটামুটি পড়াশোনা করব। এর মধ্যে মোস্ট কমন লাই যদি আপনাকে এসবিএ তে আসে, তাহলে অ্যান্সার হবে লঙ্গিচুডিনাল। 90%, 90%। তবে এদের ক্ষেত্রে মেল প্রেজেন্টেশন অনেক কমন। দেখেন, দুইটা বাচ্চাই ভার্টেক্স থাকতে পারে, তার মানে দুইটা বাচ্চার মাথায় নিচের দিকে। তাহলে এইসব ক্ষেত্রে দেখা যায় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ইজিলি হচ্ছে। প্রথমটা ভার্টেক্স, সেকেন্ডটা ব্রিজ, এটা হচ্ছে 30%। এটাও আমাদের নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়। ফার্স্ট ব্রিজ, সেকেন্ড ভার্টেক্স, এসব ক্ষেত্রে আমরা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি খুব বেশি হয় না। আচ্ছা, বোথ ব্রিজ যদি থাকে তাহলেও হয় না। ফার্স্ট ভার্টেক্স, সেকেন্ড ট্রান্সভার্স লাইন, সেটাও হয় না। মোটামুটি আমাদের যদি বলে যে এখানে ভ্যাজাইনাল ডেলিভারি ইন্ডিকেশন কোন দুইটায়, তাহলে 1 আর 2 আমরা বলবো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল। অনেকেই ভাবে যে আমরা মাল্টিপল প্রেগনেন্সি মানেই হচ্ছে কি আপনার সিজারিয়ান সেকশনে চলে যেতে হবে, কিন্তু না। যদি বাচ্চার ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে, প্রথম বাচ্চাটা স্পেশালি, তাহলে কিন্তু আমরা নর্মাল ভেজাইনাল ডেলিভারি অ্যালাউ করি। এখন চলে আসেন কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন। এটা থেকে আপনাকে অস্কিতে কোশ্চেন আসে এবং রিটেনে এসিকিউতে কোশ্চেন আসবে। দেখেন, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন একটা পেশেন্টের। সবসময় চিন্তা করবেন মিড টার্মের জিনিসটা হচ্ছে আপনার ডায়াগনোসিস বেস, ট্রিটমেন্ট বেস। ঠিক আছে, আমরা পার্ট ওয়ানে যেটা পড়েছিলাম, পার্ট ওয়ানে কিন্তু দেখা গেছে ইনভেস্টিগেশন পর্যন্ত আমাদের থেমে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু ট্রিটমেন্ট সহ। আর এখন যখন আপনাকে ডায়াগনোসিস বলবে, তখন হচ্ছে আপনাকে কি কি করতে হবে। প্রথমে আমরা ডায়াগনোস করবো কিভাবে, পেশেন্টটা থেকে একটা হিস্ট্রি নিব। তারপরে তার সাইন সিমটম গুলা দেখবো, কিছু এক্সামিনেশন করবো এবং ইনভেস্টিগেশন করবো। একটু ডিটেলস আমরা একটু দেখবো। হিস্ট্রিতে আমরা কি নিব? হিস্ট্রি এই যে যেগুলো আমরা ইটিওলজি বলেছি সেটাই হিস্ট্রি। মানে আপনার ফ্যামিলি থেকে কেউ কারো হচ্ছে কি টুইন বেবি আছে, বা আপনার বয়স কত, তার বয়সটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে তার প্যারিটি খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে সে কোনো ওভুলেশন ইন্ডাকশন বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক অবলম্বন করে বাচ্চা কনসিভ করেছে কিনা, তাহলে হিস্ট্রিতে এগুলো আসবে। তো আমাদের যখন অস্কিতে ম্যাডামরা কোশ্চেন করে, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে বলতে হবে যে আমি এই কোশ্চেন গুলো, আমি 5টা কোশ্চেন পেশেন্টকে করবো। কি কি? যেটা আপনার বয়স কত, কারণ বয়সের সাথে একটা রিলেশন আছে। আপনার কয়টা বাচ্চা আছে। তারপর আপনি যে এবার কনসিভ করেছেন, এটা কি কোনো ঔষধ খেয়ে করেছেন নাকি এমনি এমনি ন্যাচারালি কনসিভ করেছেন? আপনার ফ্যামিলিতে কোনো জমজ বাচ্চা আছে, বা আত্মীয় স্বজনের মধ্যে কারো কি জমজ বাচ্চা আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের হিস্ট্রিতে চলে আসবে। এটা কিন্তু আমাদের রিটেনেরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রিটেনে আপনাকে জিজ্ঞেস করতে পারে বা আসে এরকম কোশ্চেন যে what are the history would you take from for a diagnosis of multiple pregnancy, এরকম, বা মাল্টিপল প্রেগনেন্সি ডায়াগনোসিস করার জন্য আপনি কি কি হিস্ট্রি নেবেন। তাহলে এখানে আমরা দুইটা লিখেছি, কিন্তু এই 5টা হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, চলে আসেন সাইন সিমটম। সাইন সিমটম গুলোর ক্ষেত্রে সহজ। স্বাভাবিকভাবে চিন্তা করবেন, একটা প্রেগনেন্ট মা যখন, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, তার একটা বাচ্চা যখন থাকে, সে যতটুকু সাইন সিমটম প্রকাশ করে, যখন দুইটা বাচ্চা থাকবে তার থেকে বেশি সাইন সিমটম প্রকাশ করবে, তাই না? তাহলে দেখেন নর্মালি কি হয়, আমাদের মর্নিং সিকনেস হয়, নওশিয়া ভমিটিং হয়। সেক্ষেত্রে যখন মাল্টিপল প্রেগনেন্সি হবে, তখন কিন্তু নওশিয়া ভমিটিং এর পরিমাণ আরো বেড়ে যাবে। তারপর আপনি একটু চিন্তা করেন যে আপনার পেটটা যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। বাচ্চাটা কি করছে? উপরের দিকে ডায়াফ্রামে প্রেসার দিচ্ছে, তার মানে কার্ডিও রেসপিরেটরি এম্বারাসমেন্ট, মানে জিনিসটা হচ্ছে আপনার কার্ডিও রেসপিরেটরি ডিসকমফোর্ট হবে। এছাড়াও
এই গ্রাভিড ইউটেরাসটা যখন আপনার হচ্ছে গিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে প্রেসার দিবে, ফিমোরাল ভেইনে প্রেসার দিবে, তখন কি হবে? ইডিমা হবে, ভেরিকোজ ভেইন হবে, হেমোরয়েডের চান্স বাড়বে, এছাড়াও অ্যাবডোমিনাল গার্ডের পরিমাণ বাড়বে। তারপর চলে আসেন এক্সামিনেশন। আমরা যখন জেনারেল এক্সামিনেশন করবো, এগুলো সবই কিন্তু এসএকিউ প্লাস অফ স্কিল কোশ্চেন। আচ্ছা, আমরা জেনারেল এক্সামিনেশনে কি দেখি? ওভারঅল যা যা দেখি সব কিন্তু আপনার লিখতে হবে না, আপনাকে লিখতে হবে যেগুলো চান্স বেশি বা যেগুলো আপনার পজিটিভ ফাইন্ডিং গুলা লিখবেন। আর লাস্টে যে কিছু নেগেটিভ ফাইন্ডিং, যে দেয়ার ইজ নো জন্ডিস, সায়ানোসিস, ইডিমা, এরকম আপনি লিখে দিতে পারেন। তো দেখেন অ্যানিমিয়াতে এসব ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল প্রেগনেন্সির তুলনায় মাল্টিপল প্রেগনেন্সিতে অ্যানিমিয়ার চান্সটা বেশি থাকে। তারপরে দেখেন ওয়েট গেইন, ওয়েট গেইন তুলনামূলকভাবে পরিমাণ বেশি থাকে। এই ওয়েট গেইনটা আপনাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে, এটা প্রি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে কিনা, কারণ মাল্টিপল প্রেগনেন্সিতে প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স অনেক বেশি, দেখেন প্রায় 25%। আমাদের সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তো পরীক্ষায় আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনটাই লিখবো। তো ইন্সপেকশন, পালপেশন, অস্কালটেশন আলাদাভাবে লিখতে হবে। ইন্সপেকশনে আপনি কি পাচ্ছেন? আপনি লিখবেন যে ব্যারেল শেপড ইউটেরাস বা ব্যারেল শেপ বা এনলার্জ elongated shape of a normal pregnant uterus is changed to a more barrel shape। অথবা সরাসরি যদি ইন্সপেকশনে আপনি লিখে দেন যে ব্যারেল শেপ অ্যাবডোমেন, তাহলেও কিন্তু সেটা অ্যান্সার নেবে। বা অ্যাবডোমেন ইজ আনডিউলি এনলার্জ, এই কথাটাও যদি লিখতে পারেন তাহলেও কিন্তু ওই জায়গায় পয়েন্ট পাবেন। মিড টার্মের ব্যাপারটা কিন্তু আপনারা মোটামুটি জানেন যে প্রতিটা জায়গায় জায়গায় আলাদা করে মার্কস। দেখা গেছে আপনার ইন্সপেকশনের জন্য হয়তো 0.5 মার্কস, তারপর পালপেশনের জন্য 0.5 মার্কস, এরকম করে। তো এগুলো ম্যাডামদের কাছে থাকে অথবা আমাদের কোশ্চেনেও কিন্তু দেওয়া থাকে, যে হচ্ছে ধরেন আপনাকে এসএকিউ কোশ্চেনে দিল হাউ উইল ইউ এক্সামিন দিস পেশেন্ট, তো এখানে মার্কস দেওয়া হচ্ছে 1.5। তাহলে আপনি বুঝেই যাচ্ছেন যে এক্সামিনেশন পুরোটা লিখতে হবে আপনাকে, কিন্তু শুধুমাত্র অ্যাবডোমিনাল এক্সামিনেশনে বা শুধুমাত্র জেনারেল এক্সামিনেশনে পুরো নাম্বার দিবেন। চলে আসেন পালপেশন। একটা প্রেগনেন্ট মায়ের আমরা পালপেশন করে কি কি দেখি? নর্মালি প্রেগনেন্ট মহিলার, একটা প্রেগনেন্ট মহিলা যা যা দেখি তাই তাই দেখবো। এখানে এক্সট্রা কি দেখবো? এক্সট্রা দেখবো যে আমাদের হচ্ছে অ্যাবডোমেনের সাইজটা নর্মালি যে গ্রাভিড ইউটেরাসে যে মানে ডিউরেশনের সাথে যে আমাদের ইউটেরাসের সাইজটা মিলে যায়, এখানে কিন্তু ডিসপ্রপোর্শনেট হবে, ডিসপ্রপোর্শনেটলি এনলার্জ হবে। এছাড়াও আপনি যখন পালপেট করবেন, আমরা যখন ফিটাল পার্ট, যখন আমরা হচ্ছে গিয়ে ইয়েগুলো দেখি, যে গ্রিপ গুলা দেখি, তো ফিটাল পার্টস আপনি বেশি পাবেন, তুলনামূলকভাবে বেশি পাবেন। আপনার মনে হচ্ছে যে 2টা পাওয়ার কথা, আপনি 3টা 4টা পেয়ে যাচ্ছেন। আর 2টা ফিটাল হেড পাবেন, দেখা গেছে আপনি হচ্ছে গিয়ে কেফালিক পজিশনে একটা পাচ্ছেন, আবার যখন হচ্ছে গিয়ে পেলভিক, যখন আপনি হচ্ছে গিয়ে লেটারাল গ্রিপ দেখতে যাচ্ছেন, তখন মনে হচ্ছে যে আরেকটা শক্ত জিনিস, মানে ফিটাল হেড আরেকটা। তার মানে 2টা ইম্পর্টেন্ট ফাইন্ডিং এখানে কি, একটা হচ্ছে গিয়ে এক্সেসিভ ফিটাল পার্টস আপনি পাবেন, আর এটা হচ্ছে ফিটাল হেড 2টা পাবেন। যদি সময় না থাকে তখন আমরা কি করব, আমরা শর্টে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিব। অস্কালটেশনে আপনি ফিটাল হার্ট সাউন্ড দেখা যাবে যে 2টা জায়গায় পাবেন। ফিটাল হার্ট সাউন্ড একটা জায়গায় পাচ্ছেন, আমরা অনেক সময় হয় না যে একটা জায়গায় আমরা পাচ্ছি, তারপর হচ্ছে একটু কম পাচ্ছি মনে হচ্ছে, আরেকটা জায়গায় দেখি দেখা যাবে আরেকটা জায়গায় আরো ভালো পাচ্ছেন। তো এরকম করে তার মানে হার্ট সাউন্ড আপনি 2টা ডিফারেন্ট জায়গায় পাবেন। এখন চলে আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে আমরা কি ইনভেস্টিগেশন করি? আমরা মাল্টিপল প্রেগন্যান্সি ডায়াগনোসিস বা কনফার্মেশনের জন্য আমরা ইনভেস্টিগেশন যেটা করি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। কারণ বিটা এইচসিজি আমরা বাড়ে, আমরা জানি যে মাল্টিপল প্রেগন্যান্সিতে বিটা এইচসিজি বাড়ে, কিন্তু আলট্রাসোনোগ্রাফি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কয়টা স্যাক আছে, কয়টা ফিটাস আছে, আপনি সবকিছু দেখতে পাবেন। তার মানে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আপনাকে কি করতে হবে? আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। এখন আপনার আলট্রাসোনোগ্রাফের ফাইন্ডিং নিয়ে কোশ্চেন আসে, আলট্রাসোনোগ্রাফের ফাইন্ডিং নিয়ে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে আমি বলছি। যেমন আমি বিগত এসিকিউ কোশ্চেন গুলা সম্পর্কে বলছি। বিগত এসিকিউ কোশ্চেন গুলা থেকে একটা কোশ্চেন ছিল যে আপনি কিভাবে আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে কোরিয়েনোসিটি ডায়াগনোসিস করবেন। তাহলে সেটার অ্যান্সার হবে এই স্লাইডটা, এই পুরাটা স্লাইড হচ্ছে সেটার অ্যান্সার। আবার বলছি, হাউ ক্যান ইউ ডায়াগনোস দ্য কোরিয়েনোসিটি অফ দ্য প্লাসেন্টা বাই আল্ট্রাসাউন্ড? অথবা আল্ট্রাসাউন্ডের কথা না বলেও আপনাকে বলে দিতে পারে যে কোরিয়েনোসিটির মাধ্যমে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন। কিভাবে ডায়াগনোসিস করবেন আমরা দেখি। যদি হচ্ছে ডাইকোরিয়নিক টুইন হয়, সেক্ষেত্রে আমাদের সেপ্টামটা ঠিক হবে। এই যে ছবিটা খেয়াল করেন, এই যে ডাইকোরিয়নিক টুইন, এটা হচ্ছে সেপ্টামটা, ঠিক আছে? এই সেপ্টামটা দেখেন তো বেশ মোটা না, মোর দেন 2 মিলিমিটার। তার মানে
মাঝখানে যে ইন্টারভেনিং সেপ্টামটা যদি 2 মিলিমিটার বেশি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা কোন ধরনের প্লাসেন্টা, এটা ডাইকোরিয়নিক প্লাসেন্টা, ডাইকোরিয়নিক প্লাসেন্টা। তাহলে অপোজিটটা কি হবে, লেস দেন 2 মিলিমিটার যদি হয় তাহলে সেটা কি হবে, মনোকোরিয়নিক প্লাসেন্টা, মনোকোরিয়নিক প্লাসেন্টা। তাহলে আপনার কোশ্চেনে কি ছিল যে কোরিয়ান সিটি আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন, এটা আমাদের যদি এসবিএ তে আসে তাহলে অ্যান্সার হবে আলট্রাসোনোগ্রাফি বা টিভিএস। এখানে মেইনলি হচ্ছে অ্যান্সার হবে টিভিএস, যদি থাকে অপশনে তাহলে টিভিএস টাই আমরা অ্যান্সারে দিব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই যে সেপ্টামটা ঠিক মোটা একটা সেপ্টাম দেখা যাচ্ছে, এই যে এই সাইনটাকে বলা হচ্ছে টুইন পিক সাইন। টুইন পিক সাইন, দেখেন টুইন পিক সাইন এভাবে আপনি মনে রাখতে পারেন যে এটা আলাদা গেছে, এটা আলাদা গেছে, একটা আরেকটা মিরর না, একটা কিন্তু আরেকটা মিরর। এটা হচ্ছে টুইন পিক সাইন, টুইন পিক সাইন। আর এই সাইনটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে একটা ঘরের মতো, এটা হচ্ছে গিয়ে ল্যামডা সাইন, ল্যামডা সাইন। তাহলে আপনাকে এসবিএ তে এই কোশ্চেনটাও আসে যে টুইন পিক সাইন আপনি কোথায় পাবেন, কোথায় পাবো আমরা, ডাইকোরিয়নিক প্লাসেন্টাতে পাবো। আর ল্যামডা সাইন কোথায় পাবো, মনোকোরিয়নিক প্লাসেন্টাতে পাবো। দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে ল্যামডা সাইন, সরি ল্যামডা সাইন আর টুইন পিক সাইন যেটা, সেটা হচ্ছে ডাইকোরিয়নিক। আর এটাকে আমরা বলছি টি সাইন, সরি এটা হচ্ছে টি সাইন, এটা হচ্ছে টি সাইন বলছি, টি সাইন হচ্ছে মনোকোরিয়নিক প্লাসেন্টা। তাহলে দেখেন যদি আমাদের একটা জেস্টেশনাল স্যাক থাকে সেটাকে আমরা বলছি মনোকোরিয়নিক। আর এখানে খেয়াল করেন যদি সেপ্টামটা ঠিক থাকে এবং জেস্টেশনাল স্যাক যদি দুইটা থাকে তাহলে সেটাকে আমরা বলছি ডাইকোরিয়নিক বা টুইন পিক সাইন অর ল্যামডা সাইন, ল্যামডা সাইন। এখানে একটু দেখেন এই যে টুইন পিক সাইন অথবা ল্যামডা সাইনটা ঠিক কেমন থাকে, এই যে এখানে একটা ফিটাস, এখানে একটা ফিটাস, তার মাঝখানে দেখেন এই যে এটা একটা আর এটা একটা, আমি যে মার্ক করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে এরকম একটা আর এরকম একটা, তার মানে এটা হচ্ছে কি একটা আরেকটা মিরর, এটাকে আমরা বলছি ল্যামডা সাইন অথবা টুইন পিক সাইন, টুইন পিক সাইন, টুইন পিক সাইন। তাহলে ল্যামডা সাইন অথবা টুইন পিক সাইন আমরা কিসে পাবো, এটা পাবো হচ্ছে আমরা মনো ডাইকোরিয়নিক টুইনে। আর হচ্ছে মনোকোরিয়নিক টুইনে আমরা কি পাবো, টি সাইন, টি সাইন। এখন চলে আসেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটাও আমাদের এসকিউ তে কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর মাল্টিপল প্রেগনেন্সি। বা আপনাকে একটা সিনারিও দিয়ে দিল যে এরকম এরকম একটা মা আপনার কাছে এসেছে, প্যারা এত, গ্রাভিডা এত, এখন তার হচ্ছে গিয়ে এক্সেসিভ ফিটাল মুভমেন্ট মনে হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর ফর দিস কন্ডিশন, এরকম বলে দিন। তো যদি আপনাকে ডায়াগনোসিস মাল্টিপল প্রেগনেন্সি না বলে দেয় তাহলে প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসবে কি, মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি। তারপর এটা আসবে পলিহাইড্রামিউস, বিগ বেবি হলেও পেটটা বড় হয়। তারপরে বাচ্চার সাথে যদি অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড ওভারিয়ান টিউমার থাকে তাহলেও পেটটা বড় হবে, অ্যাসাইটিস উইথ প্রেগনেন্সি থাকলেও পেটটা বড় হবে। তার মানে এসব ক্ষেত্রে সিনারিও আপনাকে এরকম ভাবে দিবে যে আনডিউলি এনলার্জমেন্ট অফ দা অ্যাবডোমেন, এরকম একটা হিস্ট্রি দিবে। হিস্ট্রি দেওয়ার পরে আপনাকে ডায়াগনোসিস করতে বলবে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অনেক সময় দেখা যায় প্রথম কোশ্চেনটা দেয় হোয়াট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস, আর পরেরটা দেয় হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর দিস কন্ডিশন। তাহলে এটাও আমাদের এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। চলে আসেন কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন যে কতবার আসছে বিশ্বাস করেন, আমাদের এসএকিউ যে লাস্ট যতবার কোশ্চেন আসছে, যতবার পরীক্ষা হয়েছে, তার মধ্যে মনে হয় এভরি অল্টারনেট সেশনে কমপ্লিকেশনসটা আসছে, কমপ্লিকেশন মাস্ট। আর কমপ্লিকেশনটা শুধু গদ বাঁধা কমপ্লিকেশন লিখলে হবে না, প্রেগনেন্সিতে, লেবারে, পিরিয়ডে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। প্রেগনেন্সিটা মোটামুটি আমরা কিন্তু জানি প্রেগনেন্সিতে কি হয়, নশিয়া ভমিটিং বাড়ে, আপনি অ্যানিমিয়া পাচ্ছেন। তারপরে খেয়াল করেন এইসব ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া, তারপর পলিহাইড্রামিয়া, সেগুলো চান্স বেশি থাকে। তারপরে দেখেন প্রি টার্ম লেবার অনেক বেশি হয়, ম্যাল প্রেজেন্টেশন থাকে, এন্টিপার্টাম হেমোরেজ থাকে। তাহলে দেখেন তো এখানে সবচেয়ে বেশি কজ কি বা কমপ্লিকেশন, সবচেয়ে বেশি কমপ্লিকেশন কোনটা বলেন তো, প্রি টার্ম লেবার। আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা অ্যাসোসিয়েশন থাকে সেটা কি, প্রি এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া। দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড থাকে প্রি এক্লাম্পসিয়া, আর এদের ক্ষেত্রে প্রি টার্ম লেবারটা বেশি হয়। এখন চলে আসে লেবারের সময় কি হবে, সবগুলাতেই দেখবেন যখন আপনারা ভালোভাবে প্রিপারেশন নিবেন তখন দেখবেন যে সবগুলাতেই গদবাধায় কিছু কথা আছে। যে একটা পেশেন্ট, আপনি চিন্তা করেন যে একটা মা যখন মাল্টিপল প্রেগনেন্সি, তার যদি প্রিটার্ম লেবার আগে হয়, প্রিটার্ম লেবার আগে হয়, প্রিটার্ম লেবার আগে হয় মানে কি, তার মানে নিশ্চয়ই মেমব্রেনটা রাপচার হয়ে যাচ্ছে আগে, প্রিটার্ম লেবারে চলে যাচ্ছে, সেটা প্রোলংগেশন হতে পারে, প্রোলং লেবার। আবার দেখেন একটু আগে আমি বললাম যদি বাচ্চা হচ্ছে মানে প্রথম বাচ্চাটা যদি হচ্ছে ব্রিজ থাকে, পরের বাচ্চাটা যদি ভার্টেক্স থাকে, অথবা দুইটা বাচ্চাই যদি ব্রিজ থাকে, সেসব ক্ষেত্রে কি আমরা সিজারিয়ান সেকশন করে দিই। তাহলে এই যে অপারেটিভ ইন্টারফারেন্সের চান্স অনেক বাড়ছে।
তারপরে দেখেন ইন্ট্রাপার্টাম ব্লিডিং, ইন্ট্রাপার্টাম ব্লিডিং এর চান্স বাড়ছে। এছাড়াও এসব ক্ষেত্রে পিপিএইচ অনেক বেশি হয়, পিপিএইচ অনেক বেশি হয়। তো পিপিএইচ যাতে এসব পেশেন্টের না হয় সেসব ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু ওয়ার্ডে কয়েকটা কাজ করি, সিজারের সময় বা হচ্ছে লেবার ওয়ার্ডে কি করি, আমরা কিন্তু প্রোফাইলেকটিক দেখা যায় আর্গোমেট্রিন দিয়ে দেই, অক্সিটোসিন দিয়ে দেই, যাতে পিপিএইচটা প্রিভেন্ট করতে পারি। কারণ মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে পিপিএইচটা বেশি হয়। কারণ কি, এদের ইউটারাসটা অনেক বড় হয়, এই ইউটারাসটা সহজে দেখা যায় যে ছোট হতে পারছে না, অ্যাটরিসিটি ডেভেলপ করে। পিপেরিয়ামে দেখেন কি কি হবে, সাব ইনভলেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, ল্যাকটেশনাল ফেলিয়ার, থ্রোম্বো এম্বোলিজম। মোটামুটি দেখবেন ম্যাক্সিমাম জায়গারই পিপেরিয়ামের কমপ্লিকেশন গুলো কাছাকাছি, যে সাব ইনভলেশন হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ল্যাকটেশনাল ফেলিয়ার হচ্ছে। চলে আসে ফিটাল কজ। অনেক সময় আপনাদের কোশ্চেনে এরকম আসে যে হোয়াট আর দ্য ম্যাটারনাল কমপ্লিকেশন ফর মাল্টিপল প্রেগনেন্সি, আবার আলাদাভাবে আসে হোয়াট আর দ্য ফিটাল কমপ্লিকেশন ফর মাল্টিপল প্রেগনেন্সি। তাহলে সবগুলাই কিন্তু আপনাকে জানতে হবে, আর ভাগ করে জানবেন, প্রেগনেন্সিতে কোনটা, লেবারে কোনটা, পিপেরিয়ামে কোনটা। চলে আসেন ফিটাল। ফিটালে কি হবে, চিন্তা করেন, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, মাল্টিপল প্রেগনেন্সি যে কোনো সময় মিসক্যারেজ হতে পারে, তার মানে মিসক্যারেজ বা অ্যাবর্শন। তারপরে দেখেন আমরা একটু আগে বললাম প্রিটার্ম লেবার, প্রিটার্ম লেবার বলেছে। আর ফিটাসের ক্ষেত্রে সেটা কি হবে, ফিটাসের ক্ষেত্রে সেটা প্রি ম্যাচিওর হবে। তখন যখন প্রিটার্ম লেবারে যখন একটা বাচ্চা ডেলিভারি হবে তখন কিন্তু সেটা প্রি ম্যাচিওর হবে। তারপরে দেখেন ডিসকর্ডেন্ট টুইন গ্রোথ। ডিসকর্ডেন্ট টুইন গ্রোথ বলতে কি বোঝায়, একটা বাচ্চা দেখবেন যে বড় হচ্ছে, আরেকটা বাচ্চা ছোট হচ্ছে, মানে একটা আরেকটা বাচ্চা পুষ্টিটাকে নিয়ে নিচ্ছে, এটা প্রায় 20%। ভ্যানিশিং টুইন 21%। ভ্যানিশিং টুইন কি জিনিসটা হচ্ছে, আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে যখন দুইটা বাচ্চা থাকে, দুইটা বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যায় ওই যেই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে বা মারা গিয়েছে, ওই বাচ্চাটা ভ্যানিশ হয়ে যায়, সেটাকে আমরা বলছি ভ্যানিশিং টুইন। তারপর চলে আসেন আইইউডি চান্স বাড়ে এসব ক্ষেত্রে, ফিটাল অ্যানোমেলি হতে পারে, আর অ্যাসফিক্সিয়া হতে পারে। দেখা যায় যে শেষের দিকে যে বাচ্চার অ্যাসফিক্সিয়া হয়, স্টিল বার্থ হওয়ার চান্স বাড়ে। আচ্ছা, এখন দেখেন ম্যাটারনাল মর্টালিটি টুইনের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে আমাদের সিঙ্গেল প্রেগনেন্সির তুলনায় টুইনের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট অনেক বেশি। ডেথ মেইনলি কেন হয়, এই যে হেমোরেজ, আমরা বললাম ইন্টারপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, এই হেমোরেজ থেকে মেইনলি এই ডেথটা হয়। এটা আপনাদের এসবি এর একটা কোয়েশ্চেন, যে ডেথ মোস্টলি কেন হচ্ছে আমাদের কি হেমোরেজের জন্য। ইন্টারপার্টাম হেমোরেজ হতে পারে, এন্টিপার্টাম হেমোরেজ হতে পারে, ইন্টারপার্টাম অথবা পোস্টপার্টাম হেমোরেজের জন্য হতে পারে। এখন চলে আসেন, এটা যদিও কোনো মানে কোনো সেশনে আসলে কোশ্চেন আসে নাই, তবে এটা শুধু নামগুলো আপনারা একটু জেনে রাখবেন। এটা শুধু নামগুলো জেনে রাখবেন যে মনোকোরিয়নিক টুইন গুলার আলাদা কিছু কমপ্লিকেশনস হয়, যেমন টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স, টুইন রিভার্স আর্টেরিয়াল পারফিউশন, ডেড ফিটাস সিনড্রোম, মনো অ্যামনিওসিটি। এর মধ্যে যদি আমি বলি যে একটা আপনারা একটু পড়বেন, সেটা হচ্ছে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, যেটা আরেকটা নাম হচ্ছে টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স। এটা আমি একটু ছোট করে বলি। দুইটা বাচ্চা, আপনি চিন্তা করেন যে দুইটা বাচ্চার মধ্যে একজন বাচ্চা খুবই দয়ালু, সে কি করছে, সে তার ভাই বা বোনকে সবকিছু দিয়ে দিচ্ছে। তো সবকিছু দেওয়ার কারণে সে হয়ে যাচ্ছে ডোনার টুইন, আর যে রিসিভ করছে সে হচ্ছে রিসিপিয়েন্ট টুইন। স্বাভাবিকভাবে চিন্তা করেন, যে দিয়ে দিচ্ছে তার মধ্যে কি হবে, সে হচ্ছে ভলিউম কমে যাবে, হাইপোভলিউমিক হবে, সে দেখতে ছোট হবে, এফজিআর হবে, তার হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করবে, হাইপোটেনশন ডেভেলপ করবে। আর যেই বাচ্চাটা একটু বড় বা যেই বাচ্চাটা রিসিপিয়েন্ট, মানে বারবার রিসিভ করছে, সে তার ভাই বা বোন থেকে সব নিয়ে নিচ্ছে, তার মানে কি, সে একটু মোটা তাজা হবে, তার কি হাইপার ভলিমিয়া থাকবে, পলিহাইড্রামিয়াস থাকবে, হাইপার টেনসিভ থাকবে, পলিসাইথেমিয়া থাকবে। এই জন্য এটার আরেক নাম হচ্ছে টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স। টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স। তাহলে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোমই আসলে টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স। আর এগুলো ডিটেলস তেমন একটা লাগবে না, আপনারা শুধু নামগুলো জেনে রাখবেন। যদি আসে তাহলে আপনাদের আসবে এসএকিউতে, দেখা যায় 1 বা 1.5 নাম্বারে একটা কোয়েশ্চেনে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মনোকোরিয়নিক টুইন, তখন এই 5টা নাম আমাদের লাগবে। এখন চলে আসেন, এই যে প্রথমে আমরা একটু বললাম যে ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক, মনোকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক, এই জিনিসগুলোতে আমরা কয়টা এন্টিনেটাল ভিজিট দিব। আমরা মোটামুটি জানি যে আমাদের 8টা এন্টিনেটাল ভিজিট আছে, কিন্তু দেখা যায় দেখেন মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক এর ক্ষেত্রে আমরা কিন্তু 11টা এন্টিনেটাল ভিজিট দিই, 11টা। এটা হচ্ছে বুকিং যে ভিজিট গুলো আছে সেগুলো হবে, সাথে হচ্ছে দেখেন 2 উইকলি টিল 34 উইকস পর্যন্ত, টিল 34 উইকস পর্যন্ত।
এখন চলে আসেন, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এটা কোশ্চেন আসে এসএকিউ অথবা এসবিএ তে কোশ্চেন আসে। এটা মেইনলি এসবিএ এর জন্য আপনারা দাগাবেন। এটা কি আসে, এরকম আপনাকে একটা সিনারিও দিয়ে দিল, সিনারিওতে বুঝাই গেল যে এটা হয়তো মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক টুইন। তখন আপনারা বলবে যে হোয়াট আর দ্য টাইম অফ ডেলিভারি ফর দিস টুইন। টাইম অফ ডেলিভারিটা কত দেখেন, আমরা একটু পড়ি। ডাই কোরিয়নিক ডাই অ্যামনিওটিক, দুইটা কোরিয়ন দুইটা অ্যামনিয়ন হলে আমরা 37 উইকসে টার্মিনেশন করে ফেলবো। মনোকোরিয়নিক ডাই অ্যামনিওটিক যদি হয় তাহলে 36 উইকস। তারপরেটা হচ্ছে 32 থেকে 34 উইকস, 32 থেকে 34 উইকস। আর টুইন টুইন ট্রান্সফরমেশন সিনড্রোম যদি কারো ডেভেলপ করে তাদের ক্ষেত্রে 32 থেকে 34 উইকস। তাহলে একটু ওই ছকটা দিয়ে দেখাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এই যে এটা ক্ষেত্রে খেয়াল করেন, এই যে ডিডি ভ্যারাইটি যেটা, এটা হচ্ছে 37 উইকসে আমরা ইয়ে করবো, টার্মিনেট করবো। তারপর এটা দেখেন ডিএম ভ্যারাইটি, এটা আমরা 36 উইকসে টার্মিনেট করবো। তারপর এটা দেখেন এমএম ভ্যারাইটি, এটা আমরা হচ্ছে 34 উইকসে দেখে টার্মিনেট করবো। তাহলে 37, 36, 34 এভাবে আমরা একটু মনে রাখবো। 37, 36 আর 34 এভাবে আমরা মনে রাখবো সিকোয়েন্স অনুযায়ী। তাহলে দেখবেন ভুল হওয়ার চান্স কম থাকবে। এখন চলে আসেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইনফিনিটি স্টার। লাস্ট সেশন গুলাতে যে মাল্টিপল প্রেগনেন্সি কোশ্চেন আসছে, যতগুলা এসএকিউ কোশ্চেন আসে সবগুলা 3 নাম্বার কোশ্চেন ছিল, হাউ উইল ইউ ডেলিভার দ্য সেকেন্ড টুইন ইন কেস অফ ট্রান্সভার্স লাইন। এরকম অনেক সময় ট্রান্সভার্স লাইন বলে দেয়, অথবা বলে দেয় যে হাউ উইল ইউ ডেলিভার দ্য সেকেন্ড বেবি, হাউ উইল ইউ ডেলিভার দ্য আনডেলিভার সেকেন্ড বেবি। একটু খেয়াল করেন, আপনি চিন্তা করেন যে দুইটা বাচ্চাই ভার্টেক্স পজিশনে আছে, অথবা ভার্টেক্স হোক যাই হোক, প্রথম বাচ্চাটা ভার্টেক্স আছে। এখন প্রথম বাচ্চাটা ডেলিভারি হয়ে গিয়েছে নর্মালি ভ্যাজাইনালি। ডেলিভারি হওয়ার পরে আমরা নর্মালি কর্ড ক্ল্যাম্প করবো, যেহেতু একটা বাচ্চা পেটে রয়ে গিয়েছে, তার মানে আমরা কিন্তু তখন কোনো আর্গুমেন্টিন দিব না। এখন খেয়াল করেন, আমরা এরপরে কি করি, ফার্স্ট বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন আমরা আবার পিভি করি, পিভি করে সেকেন্ড বাচ্চার পজিশনটা বোঝার চেষ্টা করি। সেকেন্ড বাচ্চা যদি লঙ্গিচুডিনাল লাই হয় তখন আমরা কি করবো, আর ট্রান্সভার্স লাই হলে কি করবো, ইনফিনিটি স্টার। এটা আপনারা সবাই দেখায় রাখেন, ইনফিনিটি স্টার। এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসবেই। মাল্টিপল প্রেগনেন্সি থেকে ইমিডিয়েট গতদিন লাস্ট সেশনে কোশ্চেন আসে নাই, মানে জানুয়ারি 2026-এ হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি থেকে কোনো কোশ্চেন আসে নাই। তো নেক্সট সেশনে মাল্টিপল প্রেগনেন্সি থেকে কোশ্চেন আসার চান্স মোটামুটি 90 to 99%। তো যেই কোশ্চেনটা আসে যে আনডেলিভার সেকেন্ড টুইনকে আপনি কিভাবে ডেলিভারি করবেন। এখন ধরেন আপনি যখন পিভি করবেন, পিভি করে দেখলেন যে বাচ্চাটা লঙ্গিচুডিনালি আছে, লম্বালম্বি ভাবে আছে। তারপরে কি করবেন, আপনি এআরএম করে দিবেন, এবং যদি প্রয়োজন হয় আমরা অক্সিটোসিন দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করবো, এআরএম করার পরেই তো আমরা বুঝে যাবো যে বাচ্চাটা আসলে ভার্টেক্স নাকি ব্রিজ। যদি ভার্টেক্স হয়, যদি ব্রিজ হয় তাহলে আমরা অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি করব। আর যদি ভার্টেক্স হয় তাহলে কি করব, যদি বাচ্চা মাথাটা নিচের দিকেই থাকে আমাদের তো তাড়াতাড়ি ডেলিভারিটা করাতে হবে, যেহেতু একটা বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে। যদি নিচের দিকে থাকে আমরা একটু কাটশট করব, ঠিক আছে। কাটশট কিভাবে করব, ফরসেপ ডেলিভারি করে কাটশট করে ফেলবো। আর যদি উপরের দিকে থাকে তাহলে কাটশট করার জন্য আমরা ভেন্টোস ব্যবহার করব, ভেন্টোস ব্যবহার করব। আচ্ছা, এখন যেটা আসে বেশিরভাগ যে ট্রান্সভার্স লাইন, যদি আপনার যেই বাচ্চাটা ডেলিভারি হয়নি সেই বাচ্চাটা ট্রান্সভার্স লাই থাকে, তাহলে আপনি কিভাবে ডেলিভারি করবেন। প্রথমে হচ্ছে মনে রাখবেন এক্সটার্নাল, তারপরে ইন্টারনাল। তাহলে প্রথমে হচ্ছে এক্সটার্নাল কেফালিক অর পোডালিক, তবে কেফালিকটা প্রেফারেবল। তাহলে এক্সটার্নাল কেফালিক ভার্সন অথবা এক্সটার্নাল পোডালিক ভার্সন, পোডালিক ভার্সন করলাম। করার পরে ফেইল হলো, ফেইল হওয়ার পরে আমরা কি করব, ইন্টারনাল পোডালিক ভার্সন করব। ইন্টারনাল পোডালিক ভার্সন করব এবং ব্রিজ এক্সট্রাকশন করে ডেলিভারিটা করাবো। তাহলে দেখেন ট্রান্সভার্স লাইনের ক্ষেত্রে আমরা কি বলেছি, প্রথমে এক্সটার্নাল পরে হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালের সময় আমরা কি করব, এক্সটার্নালের সময় এক্সটার্নাল কেফালিক ভার্সন, যেহেতু কেফালিকটাই প্রেফারেবল তাই আমরা কেফালিকটাও লিখতে পারি। কেফালিক ভার্সন যদি হচ্ছে ফেল হয় সেক্ষেত্রে আমরা ইন্টারনাল পোডালিক ভার্সন করব। এটা আমরা মোটামুটি ইওসি ট্রেনিং এ আপনারা এটা দেখবেন যে কিভাবে করে, পাটাকে ঘুরায় ফেলে, যে ইন্টারনাল পোডালিক ভার্সন, হাতটা ঢুকে একদম পাটাকে ঘুরায় ফেলে। তো এটা আপনারা মোটামুটি আমাদের হচ্ছে ইওসি ট্রেনিং এ, বিসিপিএস ইওসি ট্রেনিং এ এটা শিখবেন, এটা দেখানো হবে তখন।
আচ্ছা, এখন চলে আসেন আরেকটা এসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে জানতে চাই, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ আর্জেন্ট ডেলিভারি অফ দ্য সেকেন্ড বেবি। এই যে দেখেন, খেয়াল করেন, এখন আমাদের এই যে সেকেন্ড বেবিটাকে ডেলিভারি করতে আমরা হচ্ছে মোটামুটি দেখা যায় যে 30 মিনিটের মধ্যে, দেখেন ইউজুয়াল ইন্টারভাল বিটুইন ডেলিভারিজ অফ টুইন এ অ্যান্ড টুইন বি শুড প্রেফারেবলি বি লেস দেন 30 মিনিটস, লেস দেন অর ইকুয়াল হবে, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল 30 মিনিটস। ইউজুয়ালি আমরা 30 মিনিটস এর মধ্যে আমাদের ইউজুয়াল ইন্টারভাল হচ্ছে দুইটা বাচ্চা আমরা ডেলিভারি করায় ফেলবো, একটা বাচ্চার পরে আরেকটা বাচ্চা। এখন দেখেন, অনেক সময় দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে সেকেন্ড বেবিটা আরো তাড়াতাড়ি ডেলিভারি করার প্রয়োজন পড়ে। ধরেন প্রথম বাচ্চাটা হয়ে গেল, তারপরে মায়ের এক্সেসিভ ব্লিডিং শুরু হয়ে গেল, তখন কিন্তু সেটাকে পিপিএইচ বলবো না, সেটা কিন্তু তখন ওর যেহেতু পুরো বাচ্চা হয়নি তখন সেটাকে আমরা ইন্টারপার্টাম বলবো। আচ্ছা, তারপরে দেখেন কর্ড প্রলাপস যদি হয়ে যায়, সেকেন্ড বেবি যদি কর্ড প্রলাপস থাকে, তারপরে দেখেন আমরা যদি ভুলে আর্গোমেট্রিন দিয়ে ফেলি, ভুলে ধরেন ফার্স্ট বেবি হয়ে গেছে, তারপরে হচ্ছে ভুলে আর্গোমেট্রিন দিয়ে ফেলছি, সেসব ক্ষেত্রে সেকেন্ড বেবিকে খুব দ্রুত ডেলিভারি করাতে হবে। আবার অনেক সময় দেখা যায় ফার্স্ট বেবি যদি জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ডেলিভারি হয়, তাহলে সেকেন্ড বেবিকেও তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। অথবা বাচ্চার যদি ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে, তাহলেও আমাদের সেকেন্ড বেবি তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। তাহলে কয়টা জিনিস বললাম, এক নাম্বার হচ্ছে ব্লিডিং যদি এক্সেসিভ হয়ে যায়, দুই নাম্বার হচ্ছে সেকেন্ড বেবি যদি কর্ড প্রলাপস হয়, তিন নাম্বার হচ্ছে যদি আমরা ভুলে আর্গোমেট্রিন দিয়ে দিই, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ফার্স্ট বেবি যদি জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ডেলিভারি হয়, আরেকটা যেটা ইম্পর্টেন্ট লাস্টে দেওয়া আছে যে এটা ফিটাল ডিস্ট্রেস, বাচ্চা যদি ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে সেসব ক্ষেত্রেও কিন্তু আর্জেন্ট ডেলিভারি করাতে হবে, আর্জেন্ট ডেলিভারি করাতে হবে। তাহলে এই পাঁচটা ইন্ডিকেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে এটা এসিকিউর একটা কোশ্চেন, যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ আর্জেন্ট ডেলিভারি অফ দ্য সেকেন্ড টুইন। অনেক সময় দেখা যায় ডিলেড ডেলিভারি হয়, এরকমও রেকর্ড আছে যে 21 থেকে 143 দিন পরে দ্বিতীয় বেবিটা ডেলিভারি হয়েছে। তবে মোস্ট সেকেন্ড টুইন ডেলিভার উইদিন 30 মিনিটস। আমাদের টার্গেট কত? 30 মিনিট, যে আমরা 30 মিনিটের মধ্যে সেকেন্ড বেবিটাকে ডেলিভারি করাবো। তবে এর মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করব যে ফিটাল হার্ট রেট রেগুলার মনিটর করার, যে ফিটাল হার্ট রেট যাতে ভালো থাকে। কারণ ওই যে বললাম মাত্র, ফিটাল ডিসচার্জ যদি ডেভেলপ করে আমাদের কিন্তু তাড়াতাড়ি টার্মিনেশন বা তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। এখন চলে আসেন কখন আমরা সিজারিয়ান সেকশন করব। কখন সিজারিয়ান সেকশন করব? অবস্টেট্রিক যদি কোনো কমপ্লিকেশন থাকে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে, তাহলে একটা পেশেন্ট হচ্ছে দুইটা বাচ্চা আছে, মাল্টিপল প্রেগন্যান্সির সাথে তার প্লাসেন্টা প্রিভিয়া আছে, তাহলে আমরা সিজারিয়ান সেকশনে চলে যাব। অথবা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, প্রিভিয়াস যদি সিজারিয়ান সেকশন থাকে, তাহলে এসব ক্ষেত্রে আমরা কিন্তু আর ভিভেকে ট্রাই দিব না। তারপরে দেখেন কর্ড প্রলাপস, যদি ফার্স্ট বেবির কর্ড প্রলাপস হয়, সেকেন্ড বেবি কর্ড প্রলাপস কিনা এটা তো আমরা বুঝতে পারবো না, ফার্স্ট বেবি যদি কর্ড প্রলাপস হয়ে যায় সেসব ক্ষেত্রে সিজারিয়ান সেকশন হবে। এছাড়াও যদি অ্যাবনর্মাল কোনো কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন হয়, কারণ অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হলেও আমরা সিজারিয়ান সেকশনের দিকে যাব। এখন টুইনের কি কি কমপ্লিকেশন থাকলে আমরা সিজারের দিকে যাব, দেখেন তো, বোথ দ্য ফিটাস অর ইভেন দ্য ফার্স্ট ফিটাস উইথ নন কেফালিক, তার মানে ব্রিচ, ব্রিচ প্রেজেন্টেশন, আপনি মনে রাখবেন ব্রিচ। তাহলে সেকেন্ড বাচ্চা বা প্রথম বাচ্চারা যদি ব্রিজ থাকে, অথবা দুইটা বাচ্চাই যদি ব্রিজ থাকে, অথবা ট্রান্সভার্স থাকে, তাহলে কিন্তু আমরা সিজারের দিকে যাব। তার মানে এখানে কিন্তু অ্যাসিস্টিভ ব্রিজ ডেলিভারি কখনোই ফার্স্ট বাচ্চাটা আমরা অ্যালাউ করব না। তারপরে দেখেন টুইনের যদি কোনো কমপ্লিকেশন থাকে, ধরেন এফজিআর ডেভেলপ করেছে, অথবা কনজয়েন্ট টুইন আছে, কনজয়েন্ট টুইন হলে কি আমরা নর্মাল ভেজাইনাল ডেলিভারি করতে পারবো? তখন কিন্তু আমরা করতে পারবো না। মনো এমনিওটিক টুইন যদি হয়, যদি টুইনের টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম ডেভেলপ করে, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা নর্মাল ভেজাইনাল ডেলিভারি ট্রায়াল দিব না, আমরা সরাসরি সিজারিয়ান সেকশনের দিকে চলে যাব। এখন চলে আসেন আমরা একটা এসিকিউ কোশ্চেন সলভ করব। মোটামুটি মাল্টিপল প্রেগন্যান্সি থেকে আমরা যা যা পড়েছি সবগুলাই আপনাদের জন্য ইনফিনিটি স্টার প্লাস হচ্ছে মিড টার্মের একটা কমপ্লিট প্রিপারেশন। তো আপনি আজকে যতটুকু পড়িয়েছি আপনারা ক্লাসটা করে আপনারা চেষ্টা করবেন অতটুকু আজকেই পড়ে ফেলতে, তাহলে দেখবেন আপনার এসিকিউ এসবিএ মোটামুটি সবটুকুই সলভ হয়ে যাবে। আমি চ্যাপ্টার নাম্বারও বলে দিয়েছি, অবজর্ভ 11th এডিশনের 17 নাম্বার চ্যাপ্টারে এটা আছে একদম প্রথমেই। আচ্ছা, খেয়াল করেন, এটা কিন্তু লাস্ট সেশনের ইমিডিয়েট লাস্ট সেশন, আমি তো বলেছি ইমিডিয়েট লাস্ট সেশনে কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সি থেকে কোশ্চেন আসে নাই। তো নেক্সট জুন সেশনে অথবা ডিসেম্বর সেশনে এই দুইটা সেশনে আসার পসিবিলিটি কিন্তু 90 থেকে 99%। তো এটা দেখেন প্রিভিয়াস একটা সেশনে কোশ্চেন, 34 years old, para 1+0 comes to you at her 10 weeks of preamenorrhea with an ultrasonograph report showing 12 weeks of twin pregnancy। তাহলে আপনাকে কিন্তু এখানে বলে দিয়েছে, আপনাকে টুইন প্রেগন্যান্সি এখানে বলে দিয়েছে। এখন আপনাকে প্রথম কোশ্চেন করেছে, দেখেন, হাউ ক্যান ইউ ডায়াগনোজ কোরিয়নিসিটি অফ টুইন প্রেগন্যান্সি নাও, কিভাবে
আমরা ডায়াগনোসিস করবো বলেন তো? আলট্রাসোনোগ্রামের মাধ্যমে। এখন কথা আছে, এখানে যদি এরকম থাকতো যে 0.5 মাস বা 0.1 0.2, তাহলে একটা কথা যে আলট্রাসোনোগ্রাম দিয়ে আমি বসে গেলাম। কিন্তু আপনাকে যখন বলেছে এরকম হাউ ক্যান ইউ ডায়াগনোস কোরিওসিটি অফ টুইন প্রেগনেন্সি রাইট নাও, এখানে নাম্বার ছিল সম্ভবত 1। তাহলে আপনাকে কোরিওসিটি কিভাবে আপনি করেছেন? আপনি ওই ছবিটার কথা চিন্তা করেন, যে ছবিটার মধ্যে কি থিক সেপ্টাম ছিল আর থিন সেপ্টাম ছিল। থিক সেপ্টাম যদি মোর দেন 2 মিলিমিটার হয় তাহলে সেটা ডাইকোরিয়নিক টুইন, আর যদি চিকন সেপ্টাম মানে লেস দেন 2 মিলিমিটার হয় তাহলে সেটাকে আমরা কি বলছি? মনোকোরিয়নিক টুইন। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? ডাইকোরিয়নিক মনোকোরিয়নিক টুইনের আমরা হচ্ছে ল্যামডা অথবা টুইন পিক সাইন দিয়ে ডাইকোরিয়নিক টুইনটাকে ডায়াগনোস করি, আর হচ্ছে টি সাইন দিয়ে আমরা মনোকোরিয়নিক টুইনটাকে ডায়াগনোস করি। তারপরে কোশ্চেনটা দেখেন, হোয়াট আর দ্য ম্যাটারনাল কমপ্লিকেশন দ্যাট ক্যান অ্যারাইজ সাবসিকুয়েন্টলি ডিউরিং দ্য অনগোয়িং প্রেগনেন্সি। তাহলে আপনাকে শুধুমাত্র ম্যাটারনাল কমপ্লিকেশন জানতে চেয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, দ্যাট ক্যান অ্যারাইজ সাবসিকুয়েন্টলি ডিউরিং দ্য অনগোয়িং প্রেগনেন্সি। তাহলে ডিউরিং প্রেগনেন্সি যে কমপ্লিকেশন গুলো সেটা কিন্তু আপনাকে জানতে চেয়েছে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি আমরা কি কি দেখলাম? যে আমাদের নবসিয়া ভমিটিং বাড়ছে, অ্যানিমিয়া হচ্ছে, তারপরে হচ্ছে প্রিটার্ম লেবারের চান্স বাড়ছে, তারপর হচ্ছে পলিহাইড্রামিয়াস হচ্ছে, প্রি একলামসিয়া হচ্ছে। তাহলে এই সবগুলা হচ্ছে প্রেগনেন্সির কমপ্লিকেশন। তাহলে যখন আপনাকে এভাবে বলে দিবে যে হোয়াট আর দ্য ম্যাটারনাল কমপ্লিকেশন ফর অনগোয়িং প্রেগনেন্সি, তার মানে প্রেগনেন্সির সময় কি কি হতে পারে সেটা কিন্তু আপনাকে কমপ্লিকেশন গুলো লিখতে হবে। অনেক সময় এরকম দিয়ে দেয়, অনেক সময় মানে রাইট ডাউন 4, এনি 4, এনি 6, এনি 7 এরকম লিখে দেয়। অথবা আপনি আরেকটু খেয়াল করবেন, আরেকটু সহজভাবে খেয়াল করার বুদ্ধি হচ্ছে, অনেক সময় দেখবেন 0.5 × 4 = 2 এরকম করে লিখে দেয়। তার মানে আপনাকে বুঝতে হবে যে 4টা চাইছে, প্রতিটায় 0.5 করে নাম্বার। তো সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি যদি 6টা জেনে থাকেন 6টাই লিখবেন, কারণ ম্যাডামের কাছে যে চেকলিস্ট আছে সেটা আসলে কোন 4টা আছে সেটা তো আপনি জানেন না। এর জন্য চেষ্টা করবেন যা জানেন সেটা লিখে দিতে। তারপরে দেখেন এরপরে কোশ্চেনটা, হাউ ক্যান ইউ ডেলিভার আনডেলিভার সেকেন্ড টুইন ইন ট্রান্সভার্স লাইন। তার মানে সেকেন্ড টুইনটা ট্রান্সভার্স লাইনে আছে, আপনি কিভাবে ডেলিভারি করবেন। তার মানে লংগিটিউডিনাল লাই থাকলে কি কি হবে সেটা কিন্তু আপনার কাছে জানতে চায় না, আপনার কাছে জানতে চাইছে ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে কি। তাহলে আমরা শুধুমাত্র ট্রান্সভার্স লাইনটা বলবো। তাহলে ট্রান্সভার্স লাইনটা কি কি ছিল বলেন তো, মনে আছে কিনা? আমরা একটু খেয়াল করি, একটু রিক্যাপিচুলেট করি। আচ্ছা, ট্রান্সভার্স লাইন কি ছিল? প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা এক্সটার্নাল করেছি, তাই না? এক্সটার্নাল পোটালিক ভার্সন অথবা এক্সটার্নাল কেফালিক ভার্সন। তো এক্সটার্নাল কেফালিক ভার্সন যখন ফেল হয়েছে তখন আমরা কি করেছি? ইন্টারনাল পোটালিক ভার্সন। ইন্টারনাল পোটালিক ভার্সন করে তারপরে আমরা ডেলিভারি করেছি। এখন এই জায়গায় যদি কোশ্চেনটা এরকম থাকতো, হাউ ক্যান ইউ ডেলিভার আনডেলিভার সেকেন্ড, ট্রান্সভার্স লাইন বলতো না, তাহলে কি হতো? তাহলে আপনার কিন্তু পুরাটাই লিখতে হতো, লংগিটিউডিনাল লাইনে কি কি হবে আর ট্রান্সভার্স লাইনে আপনি কিভাবে ডেলিভারি করাবেন, পুরাটাই আলাদাভাবে লিখতে হবে। চলে আসেন, আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে আপনাদের গ্রুপে 2টা এসবিএ কোশ্চেন শেয়ার করেছিলাম। তো আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন, অনেকে অ্যান্সার দেননি। আজকে ক্লাসের পরে ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবেন। দেখেন আমরা ক্লাসে কিন্তু পড়ে ফেলেছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রেফারেবল টাইম ইন্টারভাল বিটুইন ডেলিভারি অফ টুইন এ অ্যান্ড টুইন বি। এটা একটা প্রিভিয়াস সেশনে এসবিএ কোশ্চেন। এটা অ্যান্সারটা সবাই একটু দিয়ে ফেলেন। আনমিউট হয়ে যদি না দিতে চান তাহলে চ্যাট বক্সে সবাই একটু লেখেন একটা অ্যান্সারটা। অনেকেই কিন্তু আমাদের সাথে, প্রায় 20 জনের মতো আমাদের সাথে জুম লাইভে যুক্ত আছেন। তো আপনারা একটু চ্যাট বক্সে অ্যান্সারটা লিখে ফেলেন, এটা অ্যান্সারটা বেস্ট প্রেফারেবল অ্যান্সার আপনার কাছে কি মনে হচ্ছে? যে আমাদের দুইটা টুইনের মধ্যে ডেলিভারি টাইমটা কোনটা বেস্ট? সব অপরে অ্যান্সার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এটা হচ্ছে 30 মিনিট, সবচেয়ে বেস্ট হচ্ছে 30 মিনিট। এই যে দেখেন এই ছকটার মধ্যে, আমাদের দত্ত বইয়ের এই ছকটার মধ্যে কিন্তু লেখাই আছে, দেখেন usual interval between the delivery of twin A and twin B should preferably be less than or equal হবে, হ্যাঁ, less than or equal 30 মিনিট। তো এখানে প্রেফারেবল টাইম হচ্ছে আমাদের 30 মিনিট। এরপরে কোশ্চেনটা একটু করবো, দেখ, with 12 weeks of twin pregnancy is found to have one twin significantly smaller than the other. তার মানে একটা টুইনটা একটু বড় আর একটা টুইন ছোট, with abnormal blood flow between them। আমরা কালার ড্রপটা করে দেখলাম, তাদের মধ্যে একটা abnormal blood flow চালু হয়েছে। What is the most likely condition? এটার অ্যান্সারটা একটু সবাই দিবেন।
সবাই একটু এটা অ্যান্সারটা দিবেন যে হচ্ছে একটা বাচ্চা সিগনিফিকেন্টলি লোয়ার হয়েছে, আরেকটা বাচ্চা হচ্ছে সিগনিফিকেন্টলি বড়। তাহলে এদের মধ্যে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে আমাদের এখানে কন্ডিশনটাকে আমরা কি বলবো? তাহলে এটা অ্যান্সার কি হবে? টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম হওয়ার পরে সিকোয়েন্সটা কিন্তু হবে টুইন অ্যানিমিয়া পলিসাইথেমিয়া সিকোয়েন্স। তাহলে আপনারা যখন মোস্ট লাইকলি কন্ডিশন বা ডায়াগনোসিস করতে বলবে তখন কিন্তু অ্যান্সার হবে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। তাহলে এখানে অ্যান্সার হবে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। অনেক আপুরা যারা যুক্ত আছেন তারা চ্যাট বক্সে সবাই লিখছেন, আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপল প্রেগনেন্সি থেকে কিন্তু মোটামুটি পুরো মিড টার্মের জন্য ঠিক যতটুকু লাগবে ততটুকুই পড়লাম, ততটুকু পড়ে ফেললাম, বুঝে ফেললাম। আপনারা চেষ্টা করবেন এখন লাইভ সেশনটা যারা করেছেন প্রায় 20 জনের মতো, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক লাইভে অনেকে করছেন। যদিও ফেসবুক লাইভের কোনো কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি না, আপনাদের কোনো জুম লাইভে কোশ্চেনটা করবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জুম লাইভে কোশ্চেনটা করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনাদের কোনো কোয়েশ্চেন? সব বুঝে গিয়েছেন। আচ্ছা, তাহলে আপনাদের জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আজকে ক্লাস শেষ করে মাল্টিপল প্রেগনেন্সিটা একবার পড়ে ফেলবেন, এক নজরে আধা ঘন্টা দেখে ফেলবেন, দেখবেন যে মাল্টিপল প্রেগনেন্সি থেকে আপনার মিড টার্মে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমাদের অল্টারনেট মঙ্গলবার কিন্তু এরকম করে গাইনি আওয়ারে একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে আলোচনা করা হবে, যেটা আপনার মিড টার্ম প্রিপারেশনের জন্য। তো জেনেসিস মিড টার্ম গাইনি টিমের সাথে আপনারা থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আপু।